আসসালামু আলাইকুম। আমরা জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারে পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 এর সামগ্রিক কোষ নিয়ে আলোচনা করেছি, তারপর পার্ট 2 তে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করেছি। তো আজকে পার্ট 3 তে আমরা প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব। তো আমাদের টপিক হচ্ছে আজকে প্রাণী টিস্যু। ঠিক আছে? এই যে প্রাণী টিস্যু, তো প্রাণী টিস্যু নিয়ে যদি বলি, প্রাণী টিস্যু 4 ধরনের আছে আমাদের দেহে। অর্থাৎ আমরা বলেছিলাম কি যে এক বা একাধিক কোষ একত্র হয়ে টিস্যু গঠন করবে। তাদের উৎপত্তি, তাদের গঠন, তাদের আকার সবকিছু একই হবে। ঠিক আছে? তো এখন এই যে বলতেছি প্রাণী টিস্যু, তো টিস্যু নিয়ে যে আলোচনা সেটাকে বলা হয় কি? হিস্টোলজি। যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় হিস্টোলজি। হিস্টোলজি। ঠিক আছে? হিস্টোলজিতে টিস্যু তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। আর এখন আমরা তাহলে প্রাণী টিস্যুটা শুরু করি। প্রথমে দেখো প্রাণী টিস্যু। প্রথমে আমরা বলেছিলাম যে প্রাণী টিস্যু 4 ধরনের। এই যে এই প্রাণী টিস্যু হচ্ছে কয় ধরনের? 4 ধরনের। কি কি? 4 ধরনের। প্রাণী টিস্যু হচ্ছে 4 ধরনের। 4 ধরনের কি? প্রথমত হচ্ছে আবরণী টিস্যু, তারপর হচ্ছে যোজক টিস্যু, হ্যাঁ, আবরণী টিস্যু, যোজক টিস্যু, এরপর আছে পেশি টিস্যু, আর একটা আছে স্নায়ু টিস্যু। পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু, এই 4 ধরনের প্রাণী টিস্যু আছে। তো এর মধ্যে এই যে আবরণী টিস্যু, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো একটা আবরণের কাজ করে। তো এই আবরণী টিস্যু প্রথমে যদি বলি আকৃতি, অবস্থান এবং কাজের ভিত্তিতে আবরণী টিস্যুকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমি এটাকে 3 অবস্থান, আকৃতি এবং কাজের ভিত্তিতে যদি 3 ভাগে ভাগ করি, সেই 3 ভাগগুলো কি কি? প্রথম স্কোয়ামাস আবরণী টিস্যু, স্কোয়ামাস আবরণী টিস্যু। এরপর কি? কিউবয়েডাল আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু। আর কলামনার আবরণী টিস্যু, কলামনার। এখন ভিত্তিপদ্মার উপর সজ্জিত কোষ সংখ্যার উপর ভিত্তি করে আবার 3 ভাগে ভাগ করা যায়। এগুলি কি কি? এগুলি কোষ সংখ্যার উপর ভিত্তি করে, সজ্জিত কোষ সংখ্যার উপর ভিত্তি করে যদি আমি 3 ভাগ করি, সেগুলো সাধারণ আবরণী টিস্যু। সাধারণের পরে কি থাকবে? সাধারণ এবং স্ট্র্যাটিফাইড এবং সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো স্ট্র্যাটিফাইড। তাহলে সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এবং সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এরপর আরো আছে, সেগুলি কি? আরো কিছু আছে, সেগুলো সিলিয়া যুক্ত আবরণী টিস্যু, সিলিয়া যুক্ত। এরপর আরেকটা আছে ক্ষণপথ, হ্যাঁ ক্ষণপথ যুক্ত আছে। তারপর প্লাজেলা যুক্ত আছে, প্লাজেলা যুক্ত আবরণী টিস্যু আছে। এরপর আছে জননাঙ্গের আবরণী টিস্যু। এর পাশাপাশি আরেকটা আছে, সেটা গ্রন্থি আবরণী টিস্যু। আমরা সবগুলো একটা একটা দেখবো আবরণী টিস্যু। এরপর এই যে যোজক টিস্যু, যোজক টিস্যু আবার 3 ধরনের। এগুলি কি? একটা ফাইব্রাস যোজক টিস্যু, ফাইব্রাস। আর একটা তরল, একটা স্কেলিটাল। স্কেলিটাল, তরল এবং ফাইব্রাস, এই 3 ধরনের যোজক টিস্যু আছে। তো এই তরল যোজক টিস্যু রক্ত এবং লসিকা, 2 ধরনের। আবার এই স্কেলিটাল যোজক টিস্যু কি? 2 ধরনের। স্কেলিটাল
কি কি? অস্থি এবং তরুণাস্থি। অস্থি এবং হচ্ছে তরুণাস্থি। এরপর হচ্ছে স্নায়ু টিস্যু, সেটা লাগবে না, সেটা স্নায়ু টিস্যু নিউরনটাই আর কি। আর হচ্ছে পেশি টিস্যু, পেশি টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ঐচ্ছিক, অনৈচ্ছিক, আরেকটা হচ্ছে আরেক ঐচ্ছিক পেশি, আরেকটা হৃৎপেশি। ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হচ্ছে হৃৎপেশি, এই তিন ধরনের আছে পেশি টিস্যু। তাহলে এই চারটা মূলত হচ্ছে প্রাণী টিস্যু নিয়ে আমরা এই পুরো চারটা আলাদা আলাদা ভাবে আলোচনা করব। তাহলে আমাদের হচ্ছে কি প্রাণী টিস্যু শেষ হয়ে যাবে এবং চ্যাপ্টারটাও ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আবরণী টিস্যু দিয়ে শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে যে আবরণী টিস্যু, আবরণী টিস্যুর কাজগুলো কি। প্রথমে বলি, আবরণী টিস্যুর কাজ হচ্ছে, নাম দ্বারাই বোঝা যাচ্ছে প্রথম যে কাজটা আসবে সেটা হচ্ছে কোনো অঙ্গকে কি করে রাখা, আবৃত করে রাখা। এরপর কি, বাইরের আঘাত থেকে হচ্ছে রক্ষা করা। এরপর আর কি হতে পারে, এরপর হচ্ছে প্রোটিন সহ বিভিন্ন পদার্থের ক্ষরণ এবং নিঃসরণ করা। প্রোটিন জাতীয় বিভিন্ন পদার্থ ক্ষরণ করবে এবং নিঃসরণ করবে, সেম কথা। এরপর হচ্ছে বিভিন্ন পদার্থ শোষণ করে, যেমন আমাদের ত্বক বিভিন্ন পদার্থ শোষণ করে, যেমন পানি শোষণ করতে পারে। এরপর কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন, যেটা বইয়ে দেওয়া আছে যে কোষীয় স্তর পার করে হচ্ছে সুনির্দিষ্ট বিভিন্ন পদার্থের হচ্ছে পরিবহন। সবগুলো পদার্থ পার হতে পারে না, অর্ধবেদ্য পদ্মা, তাই হচ্ছে কিছু সিলেক্টিভ পদার্থ পার হতে পারে, পরিবহন করে। এগুলো হচ্ছে আবরণী টিস্যুর কাজ। আচ্ছা, আমরা আবরণী টিস্যু দেখলাম, এখন দেখো একটা আমরা চার্ট দেখবো, যে চার্টটা কিরকম, কোষের ভিত্তিপদ্মা আকৃতি, অবস্থান এবং হচ্ছে প্রকৃতি ভেদে আমরা তিন ভাগে ভাগ করছিলাম আবরণী টিস্যুকে। সেগুলি কি? সেগুলি হচ্ছে আহ স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু এবং হচ্ছে কলামনার আবরণী টিস্যু। প্রথমে তোমরা চার্টটা দেখতে পারো, পুরোটা একটা দেখো। অর্থাৎ এই চার্টটা যদি তুমি খাতার মধ্যে নোট করে রাখো, তোমার আর বই পড়ার দরকার নেই, সবকিছু এখানে নিয়ে আসা হয়েছে একটা চার্টের মধ্যে। উদাহরণগুলো পরীক্ষার জন্য লাগবে, কাজটা তোমার লাগবে এবং হচ্ছে গঠনটা লাগবে, এতটুকু জানলেই হবে। দেখো, স্কোয়ামাস আবরণী টিস্যু, এই কোষগুলো কিরকম, মাছের আঁশের মতো চ্যাপ্টা। তোমাকে যদি কোনো কারণে কোথাও বলা হয় উদ্দীপকের মধ্যে যে মাছের আঁশের মতো চ্যাপ্টা, তাহলে তুমি সেটা স্কোয়ামাস আবরণী টিস্যু ধরে নিবে। কিউবয়েডাল, কিউব কিরকম, ঘনকাকার না? তো এখানে দেখো ঘনাকার, তার মানে কি, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রায় সমান হবে। কলামনার, কলা কিরকম, কলা তো লম্বা, তার মানে কি, এগুলি হচ্ছে সরু এবং হচ্ছে লম্বা। এরপর এর উদাহরণ কি কি স্কোয়ামাস আবরণী টিস্যু। দেখো, স্কোয়ামাস হচ্ছে মাছের আঁশের মতো। তোমরা যখন বৃক্ষ চ্যাপ্টারটা পড়বা তখন সেখানে এই টিস্যুর কথাটা আসবে, একটু করে আসবে, শুধুমাত্র বৃক্ষের বোমান্স ক্যাপসুলের প্রাচীর নিয়ে যখন কথা হবে তখন সেখানে বৃক্ষের বোমান্স ক্যাপসুলের প্রাচীর হচ্ছে কি স্কোয়ামাস আবরণী টিস্যু রয়েছে, যেটা মাছের আঁশের মতো। এখানে ছাকন কাজটা হয়, আবরণী এ কাজ কি করে, এটা আবরণী এবং হচ্ছে চাকনির কাজ দুইটাই করে, ঠিক আছে। এরপর দেখো কিউবয়েডাল কি করে, বৃক্ষের সংগ্রাহক নালিকায় দেখা যায়, এবং এটা হচ্ছে পরিশোষণ এবং হচ্ছে আবরণ, এই দুইটা কাজ করে, পরিশোষণ এবং হচ্ছে আবরণ। এরপর কলামনার, প্রাণীর অন্ত্রের অন্ত্রপ্রাচীর, প্রাণীর অন্ত্রের অন্ত্রপ্রাচীর কোষের মধ্যে কি দেখা যায়, কলামনার কোষগুলো দেখা যায়, আবরণী টিস্যু, অলমনার টিস্যু দেখা যায়। করণ, রক্ষণ এবং হচ্ছে শোষণ। করণ করে, যেহেতু প্রাণীর অন্ত্রের মধ্যে থাকে তো অন্ত্রের কি হবে, ক্ষরণ হবে, রক্ষা করে প্রাচীরকে এবং হচ্ছে শোষণ করে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, এই তিনটা আমরা একটা চার্টের মধ্যে দেখলাম। এখন দেখো এরপর হচ্ছে ভিত্তিপদ্মার উপর সজ্জিত কোষ সংখ্যার উপর ভিত্তি করে হচ্ছে আমরা সাধারণ আবরণ টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু এবং হচ্ছে সিউড স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু, এই তিন ভাগে ভাগ করতে পারি। তো এই তিন ভাগে দেখো, আমি হচ্ছে বইয়ে যা দেওয়া আছে সবগুলো একটা চার্টে রেখে দিলাম, তোমরা হচ্ছে এভাবে একটা হচ্ছে সারণী করে রেখে দিলে সেটা হচ্ছে পরীক্ষার সময় দেখতেও সুবিধা হবে এবং মনে রাখতেও সুবিধা হবে, আর গোলায় যাবে না। দেখো, সাধারণ আবরণী টিস্যু, ভিত্তিপদ্মার উপর হচ্ছে কোষসমূহ এক স্তরে সজ্জিত, কয় স্তরে এটা মুখস্থ রাখতে হবে, যে এক স্তরে সজ্জিত। এরপর দেখো যে ভিত্তিপদ্মার উপর হচ্ছে কোষসমূহ একাধিক স্তরে সজ্জিত, ঠিক আছে। এই স্তর সংখ্যা আবার মিনিটের মধ্যে পাল্টে যায়, যেমন দেখো কখনো তুমি দেখলা 3 থেকে 4টা, আবার কিছুক্ষণ পরে হয়ে গেলে 7 থেকে 8টা স্তর।
তো এই যে এখানে স্তর সংখ্যা 3 থেকে 4টা আবার 7 থেকে 8টা পরিবর্তন হচ্ছে, যার জন্য এটা হচ্ছে ট্রানজিশনাল বা রূপান্তরিত আবরণী টিস্যু বলা হয়। এরপর হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। মনে রাখবা এই সিউডো শব্দটি মানে হচ্ছে মিথ্যা, তার মানে এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড টিস্যু নয়, কিন্তু মূলত এটা দেখতে স্ট্র্যাটিফাইড এর মতো, কিন্তু স্ট্র্যাটিফাইড টিস্যু নয়। দেখো কোষগুলো হচ্ছে এক স্তরে সজ্জিত, এগুলো হচ্ছে এক স্তরে সজ্জিত, কিন্তু বিভিন্ন উচ্চতার হওয়ার কারণে এগুলি বিভিন্ন উচ্চতার, ধর একটা এরকম একটা এরকম একটা এরকম, এগুলি বিভিন্ন সাইজের হওয়ার কারণে কি হয় যে এগুলো হচ্ছে বিভিন্ন উচ্চতার হওয়ার কারণে এদেরকে স্তরীভূত মনে হয় এবং হচ্ছে এদের স্তর সংখ্যা বেশি মনে হয়। ঠিক আছে, যার কারণে মূলত এক স্তরে কিন্তু মনে হয় অনেকগুলো স্তর আছে, তাই অনেকেই মনে করে এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড, কিন্তু না, এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। এটা স্ট্র্যাটিফাইড নয়, কিন্তু স্ট্র্যাটিফাইড এর মতো দেখতে লাগে আর কি। ঠিক আছে, এক স্তরে সজ্জিত থাকে। এখন এই সাধারণ আবরণ টিস্যু কোথায় কোথায় দেখা যায় দেখো, বৃক্কের বোমান্স ক্যাপসুলে। বোমান্স ক্যাপসুলে কি সাধারণ আবরণী টিস্যু, বৃক্কের সংগ্রাহক নালিকায়। এরপর হচ্ছে অন্ত্রের প্রাচীরে, অন্ত্রপ্রাচীর। এরপর হচ্ছে স্ট্র্যাটিফাইড দেখা যায় মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে। আর হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড দেখা যায় ট্রাকিয়া। ট্রাকিয়া কি, এটা হচ্ছে শ্বাসনালী, যেখানে হচ্ছে ট্রাকিয়া সিউডো স্ট্র্যাটিফাইড দেখা যায়। আর মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে দেখা যায় স্ট্র্যাটিফাইড টিস্যু। আচ্ছা, বিভিন্ন কাজের জন্য রূপান্তরিত যে টিস্যুগুলো আছে, বিভিন্ন কাজের জন্য রূপান্তরিত আবরণী টিস্যুগুলো যদি আমি হিসাব করি, তো আচ্ছা, বিভিন্ন কাজের জন্য যে রূপান্তরিত টিস্যু যেগুলি আছে সেগুলি হচ্ছে বইয়ে 5 ধরনের দেওয়া আছে। একটা হচ্ছে সিলিয়া যুক্ত, আরেকটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত, কর্ণপথ, এবং হচ্ছে জননাঙ্গের আবরণী টিস্যু, এবং হচ্ছে আরেকটা গ্রন্থি টিস্যু, গ্রন্থি আবরণী টিস্যু। তাহলে এই টোটাল যে 5টা দেওয়া আছে, এই 5টা যদি আমি হিসাব করি, যেটা সিলিয়া যুক্ত সেটা কোথায় থাকে, মেরুদণ্ডী প্রাণীতে শ্বাসনালীতে। তো আমরা যে শ্বাস নিচ্ছি, তো সেখানে কিছু জীবাণু প্রবেশ করতেছে, ধুলোবালি প্রবেশ করতেছে, শ্বাসনালীতে সিলিয়া যুক্ত আবরণী টিস্যু থাকার কারণে সেগুলি সেখানে আটকে যায়। আর প্লাজেলা যুক্ত, তো প্লাজেলা থাকে হাইড্রার এন্ডোডার্মে। তো তোমরা দেখবা যখন ইন্টারমিডিয়েটে হাইড্রার ছবি দেখবা, তো সেখানে তোমরা দেখতে পারবা যে হাইড্রার এন্ডোডার্মে হচ্ছে প্লাজেলা যুক্ত আবরণী টিস্যু থাকে, যার কারণে হাইড্রা যখন খাবারটা খায়, হাইড্রার যে দেহ গহ্বর থাকে, হাইড্রা যেহেতু দ্বিস্তরী, তার মানে তার দেহ গহ্বর বা সিলেন্ট্রন আছে, সেটা এখন বুঝবা না, সেটা ইন্টারমিডিয়েটে গিয়ে বুঝবা। অর্থাৎ এর ভেতরে এন্ডোডার্মের মধ্যে প্লাজেলা যুক্ত কোষগুলো আছে। সেম ভাবে প্লাজেলা যুক্ত কোষ যদি থাকে, তার মানে ক্ষণপথযুক্ত কোষগুলো থাকবে। তো এখন মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রেও কি থাকে, অন্ত্রেও কি থাকে, এই যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, সেখানেও কি থাকে, কর্ণপথযুক্ত কোষগুলো থাকে, যার ফলে পৃষ্ঠতলতা বৃদ্ধি পায়। এরপর জননাঙ্গের আবরণী টিস্যু। তো জননাঙ্গের যেহেতু আবরণী টিস্যু, তার মানে এটা কাজ হবে শুক্রাণু এবং ডিম্বাণু কোষ উৎপন্ন করা, যেটা পরবর্তীতে কি গঠন করবে, জাইগোট গঠন করবে অথবা প্রজননে অংশ নেবে। আর গ্রন্থি আবরণী টিস্যু কি করবে, বিভিন্ন রস নিঃসরণ করবে, গ্রন্থি থেকে তো বিভিন্ন রসই নিঃসৃত হয়। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যোজক টিস্যু। আমরা বলেছিলাম যে যোজক টিস্যু হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু, এবং হচ্ছে তরল যোজক টিস্যু। তো আমি যদি দেখি যে যোজক টিস্যু, যোজক টিস্যু নিয়ে যদি বলি, এটার প্রথম যে বৈশিষ্ট্য সেখানে হচ্ছে এটাতে কোষের সংখ্যা কম, কোষের সংখ্যা কম, ম্যাট্রিক্স বা মাতৃকা, তার যে তরল পদার্থ থাকে সেটার পরিমাণ বেশি, পরিমাণ বেশি। ঠিক আছে, এখন যে বলেছিলাম ফাইব্রাস যোজক টিস্যু, যেটা 1 নম্বরে ফাইব্রাস যোজক টিস্যু, এটা একটা প্রকারভেদের মধ্যে পড়ে। তো এই যে ফাইব্রাস যোজক টিস্যু, এটা মূলত কিরকম, এটা আমাদের এই যে হাত আছে না, হাতের চামড়ার নিচে পেশি আছে, অর্থাৎ মাংস আছে, এই পেশির মধ্যে কি থাকে, চামড়ার নিচে পেশির মধ্যে ফাইব্রাস যোজক টিস্যুটা থাকে। তার মানে এটা দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে। ঠিক আছে, এরপর আরেকটা যদি কথা বলি, ফাইব্রাস যোজক টিস্যুর মাতৃকা যেটা আছে, যে তরল পদার্থ যেটা আছে, সেটার মধ্যে তন্তুর পরিমাণ বেশি। ফাইব্রাস যোজক টিস্যুতে মাতৃকায় তন্তুর পরিমাণ বেশি। আচ্ছা, ফাইব্রাস যোজক টিস্যু নিয়ে এইটুকু জানলেই হবে। এরপর ফাইব্রাস যোজক টিস্যুর পরে আমরা দেখবো স্কেলিটাল যোজক টিস্যু। স্কেলিটাল তার মানে কি, এটা কঙ্কালের সাথে অনেকটা সম্পর্কিত না, তার মানে এই যে স্কেলিটাল যোজক টিস্যু, সেটা আমরা যদি দেখি, দেখো 2 নম্বরে হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু।
আচ্ছা, এই স্কেলিটাল দুজক টিস্যু আমরা বলেছিলাম দুই ধরনের, একটা হচ্ছে অস্থি এবং অপরটা হচ্ছে তরুণাস্থি। অস্থি এবং হচ্ছে তরুণাস্থি বা কোমলাস্থি। অস্থি বা কোমলাস্থি বা তরুণাস্থি। এখন স্কেলেটাল যোজক টিস্যুর কাজ হচ্ছে দেহের একটা কাঠামো গঠন করা। এই যে আমাদের ভেতরে যে অস্থিগুলো আছে সেগুলি কি করতেছে, আমাদের দেহকে একটা নির্দিষ্ট কাঠামো দিচ্ছে, যার কারণে আমরা একটা নির্দিষ্ট গঠন লাভ করেছি। যদি এই অস্থিগুলো না থাকতো তাহলে কি হতো, তাহলে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট গঠন পেতাম না, আমরা কুঁচকে যেতাম অনেকটা কাপড়ের মতো। এখন তো প্রথমে যদি আমি এই অস্থি নিয়ে যদি বলি, তার মানে এই স্কেলেটাল যোজক টিস্যুর কাজটা কি প্রধানত, এটা হচ্ছে দেহের কাঠামো দান করে। তো অস্থির কাজগুলো যদি আমি বলি, লিখার দরকার নেই, সেগুলি আমরা স্বাভাবিকভাবে যদি বলি, অস্থি কি করতেছে, আমাদের দেহকে একটা কাঠামো দিচ্ছে। এরপর এই অস্থির মধ্যে দেখো, এই যে আমাদের এখানে অস্থি আছে না, অস্থির মধ্যে দেহের নরম অংশগুলো আছে, এর ভিতরে হৃৎপিণ্ড আছে, ফুসফুস আছে, এরপর অগ্নাশয় আছে, যকৃৎ আছে, এই যে পাকস্থলী আছে, এগুলো সবগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রেখেছে বা একটা নিরাপত্তা দিচ্ছে কি, বাইরের যে অস্থিগুলো আছে এগুলো, এই অস্থিগুলো কি করতেছে, যে ভেতরে দেহের ভিতরে যে নরম অংশ সেগুলিকে নিরাপত্তা দিচ্ছে। এরপর এই অস্থিগুলো কি করতেছে, আমাদের যে চলন, এই যে আমরা চলাচল করতেছি, আমাদের চলনে কি করতেছে, সহযোগিতা করতেছে। এরপর হচ্ছে আমরা জানি যে লোহিত রক্তকণিকা কর্তৃক উৎপন্ন হয়। লোহিত রক্তকণিকা অস্থিমজ্জা, অর্থাৎ আমাদের শরীরে যে লাল অস্থিমজ্জা আছে সেখান থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তার মানে এগুলি ইন্টারমিডিয়েটে জানবো ভালোভাবে। তার মানে অস্থির আর একটা কাজ হচ্ছে রক্তকণিকা উৎপাদন। এরপর হচ্ছে এই দেখো, এই অস্থির সাথে মাংসগুলো লেগে আছে, অস্থির সাথে এই যে মাংসগুলো লেগে আছে না, তার মানে কি, ঐচ্ছিক এই যে পেশিগুলো সংযুক্তি হয় অস্থির সাথে, এটা হচ্ছে অস্থির একটি কাজ। তার মানে অস্থির কাজ বলতে পারি যে পেশির সংযুক্তি বা ঐচ্ছিক পেশির সংযুক্তি। আচ্ছা, এরপর অস্থি তো গেল। এখন দেখো এই তরুণাস্থি বা কোমলাস্থি, তো তরুণাস্থি বা কোমলাস্থি নিয়ে যদি বলি, এটা হচ্ছে নমনীয় বা নরম, এবং এটা দেখা যায় হচ্ছে কানের পিনা ও হচ্ছে নাক, নাকের মধ্যে কি, কানের পিনাও হচ্ছে নাকের মধ্যে এই তরুণাস্থি বা কোমলাস্থি দেখা যায়। এছাড়া আমাদের অস্থি যেখানে শেষ হয় সেখানে হচ্ছে অস্থি সংযুক্তিতে তরুণাস্থি থাকে। যেমন দেখো যে মুরগির পা বা এর হাড়গুলো যখন আমরা খাই, মুরগির ক্ষেত্রে আমরা সামনে একটা সাদা অংশ দেখতে পাই, যেটা অনেকটা হচ্ছে নমনীয়, হ্যাঁ, সেটা হচ্ছে তরুণাস্থি। এরপর তাহলে অস্থি, অস্থিটা কিরকম, এটা হচ্ছে দৃঢ়, ভঙ্গুর, তার মানে এটা যেহেতু শক্ত এটা ভেঙে যাবে কাঁচের মতো, ভঙ্গুর, এবং হচ্ছে অনমনীয়, এটা হচ্ছে অনমনীয়। ঠিক আছে, এটা অনমনীয়। তার মানে অস্থি এবং হচ্ছে তরুণাস্থি নিয়ে আমরা জানলাম। অস্থি কি করবে, অস্থি হচ্ছে আমাদের দেহকে একটা নির্দিষ্ট কাঠামো দিবে, এবং এই অস্থির মধ্যে ক্যালসিয়াম জমা হয়, ক্যালসিয়াম জমা হয়, যার কারণে অস্থি কি হয়, অস্থিগুলো হচ্ছে দৃঢ়তা পায়। ক্যালসিয়াম জমা হওয়ার কারণে এই অস্থিগুলো দৃঢ়তা পায়, আর এখানে ক্যালসিয়ামের পরিমাণও বেশি। এরপরে অস্থি এবং তরুণাস্থি তো আমরা বুঝলাম, কাজগুলো মোটামুটি জানলাম, কাজগুলো নিচ থেকেই বলে দেওয়া যায়। এরপর আমরা প্রথমে যোজক টিস্যু, যে ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু দেখলাম। এখন আমরা দেখবো 3 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে তরল যোজক টিস্যু। তো যেহেতু এখানে তরল কথাটা বলা আছে, তার মানে সেটা হবে নন, তরল মানে পানির মতো হবে। তার মানে অবশ্যই এর যে মাতৃকা বা ম্যাট্রিক্স যেটা আছে, মাতৃকা সেটা কি হবে, মাতৃকাও তরল হবে, এবং এখানে কোষের সংখ্যা অনেক কম হবে। এবং মাতৃকার মধ্যে তো যেহেতু মাতৃকা তরল, তো তার মানে মাতৃকার মধ্যে কি থাকবে, মাতৃকার মধ্যে বিভিন্ন জৈব পদার্থ কি থাকবে, জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকবে, দ্রবীভূত থাকবে। আচ্ছা, বিভিন্ন ধরনের পদার্থ মাতৃকার মধ্যে আছে। এখন এই তরল যোজক টিস্যু আসলে কাজটা কি, তরল যোজক টিস্যু কি করে, তরল যোজক টিস্যু হচ্ছে দেহের মধ্যে বিভিন্ন দ্রব্যাদির পরিবহন করে। আমরা বলেছিলাম তরল যোজক টিস্যু দুইটা, একটা হচ্ছে রক্ত এবং লসিকা। তার মানে রক্তের কাজটা কি, সেটাই তরল যোজক টিস্যুর কাজ। তো রক্ত কি করে, যে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, বিভিন্ন খনিজ লবণ, অনেক কিছু হচ্ছে পরিবহন করে, বিভিন্ন আয়ন, অনেক কিছু পরিবহন করছে, খাদ্য সারগুলো পরিবহন করতেছে, অনেক কিছু। এরপর হচ্ছে এই রক্তের মধ্যে আমরা জানি কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে, আর পাশাপাশি হচ্ছে কিছু জীবাণু ধ্বংসকারী কোষ আছে, যেমন হচ্ছে এখানের মধ্যে ডাব্লিউবিসি আছে, হ্যাঁ, শ্বেত রক্তকণিকা আছে, যেটা কি করে, যেটা হচ্ছে জীবাণুগুলোকে খেয়ে ফেলে বা হচ্ছে নষ্ট করে দেয়। তার মানে
রোগ প্রতিরোধ করাও হচ্ছে তরল যোজক টিস্যুর কাজ। এরপর হচ্ছে আমাদের হাত যে কেটে যায় তো সেখানে রক্ত নির্গত হয়, তো রক্তগুলো একটু পর জমাট বেঁধে যায়, তার মানে এই যে তরল যোজক টিস্যু আবার হচ্ছে রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখে। আচ্ছা, তার মানে আমরা এতটুকু জানলাম, মোটামুটি কাজগুলো নিচ থেকে কয়েকটা বলে দেওয়া যায়। এরপর রক্ত নিয়ে যদি বলি, বলেছি প্রথমে তরল যোজক টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে রক্ত এবং অপরটা হচ্ছে লসিকা। প্রথমে আমরা রক্ত যদি বলি, এই রক্তের মধ্যে কি আছে? রক্তর কিছু বৈশিষ্ট্য আছে। মানবদেহের রক্তগুলো কি বইয়ে দেওয়া আছে, ক্ষারীয়, 2 নম্বর ঈষৎ লবণাক্ত। এরপর ঈষৎ লবণাক্ত এবং হচ্ছে এটা কোন বর্ণের রক্ত, লাল নাকি কালো? এটা লাল বর্ণের। আচ্ছা, রক্ত হচ্ছে লাল বর্ণের, ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং হচ্ছে এটা লাল বর্ণের। এই তিনটা বৈশিষ্ট্য নিয়ে দিয়ে আমরা হচ্ছে কি রক্তের সংজ্ঞা দিয়ে দিব। তার মানে এই রক্ত হচ্ছে আরেকটা কাজ করে থাকে, সেটা হচ্ছে দেহের তাপমাত্রার ভারসাম্যটা রক্ষা করে। তার মানে এটা হচ্ছে তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। আমাদের শুধু কাজগুলো জানলে হয়ে যাবে, ঠিক আছে? এই রক্ত কি করে? তাপমাত্রার ভারসাম্য, কাদের? উষ্ণ রক্তবাহী যারা আছে, উষ্ণ রক্তবাহী যারা আছে তাদের কি করে? তাপমাত্রার ভারসাম্যটা রক্ষা করে। এখন আমরা জানি রক্ত হচ্ছে, এগুলি তো আমরা রক্তের সংজ্ঞা দেওয়ার জন্য লিখলাম। এখন রক্তের মধ্যে কি কি থাকে দেখো, রক্তের মধ্যে থাকে রক্তরস এবং হচ্ছে রক্ত কণিকা। আচ্ছা, রক্তরস এটাকে ইংরেজিতে বলে প্লাজমা, প্লাজমা, ঠিক আছে। আর রক্তকণিকা কি কি আমরা জানি? আরবিসি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে অনুচক্রিক। আচ্ছা, এই তিনটা, আরবিসি, ডাব্লিউবিসি এবং হচ্ছে অনুচক্রিকা, এই তিনটা থাকে। এই যে রক্তরস, রক্তরসের মধ্যে কি কি থাকে? রক্তরসের মধ্যে দেখো 3 ধরনের জিনিস থাকে। প্রথমে রক্তরস নিয়ে যদি আমরা বলি, সেটা হচ্ছে রক্তের, এটা তরল অংশ, এটা রক্ত তরল অংশ। তারপর এটার রংটা কি রকম দেখো, এটার রং ঈষৎ হলুদ, অনেকটা হলুদ, ঠিক আছে। হলুদ কিভাবে লিখে এটা? হ্যাঁ, হলুদ, ঈষৎ হলুদ, অর্থাৎ অনেকটা রক্ত হালকা হলুদ। আর এটা হচ্ছে কি, রক্তের প্লাজমাটা দেখতে হালকা হলুদ। এরপর হচ্ছে এই রক্তরসের মধ্যে কি কি থাকে? পানি থাকে, প্লাস আর কি থাকবে? বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ থাকবে। তো এখন পানি তো ছিল, কত পার্সেন্ট ছিল? 91 থেকে 92%। আর জৈব এবং অজৈব পদার্থ কি থাকবে? বাকি 8 থেকে 9% হচ্ছে অজৈব বা জৈব পদার্থ থাকে। আচ্ছা, এরপর রক্ত নিয়ে 91 থেকে 92% এবং 8 থেকে 9%, এদিকে দেখা যাচ্ছে না, তার মানে উপরে লিখি। আচ্ছা, এখন হচ্ছে এই রক্ত রসের আরেকটা কাজ কি? রক্ত রস নিয়ে যদি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে প্রোটিন ও বর্জ্য পদার্থ কি করে? পরিবহন করে। রক্তরস কি করে? প্রোটিন এবং হচ্ছে বর্জ্য পদার্থ পরিবহন করে। আচ্ছা, তার মানে আমরা রক্তরস এবং রক্তকণিকা নিয়ে হালকা জানলাম। এখন রক্তকণিকাগুলো আমরা স্পেসিফিক ভাবে জানবো। আমরা বলেছিলাম যে রক্তকণিকা 3 ধরনের, আরবিসি, ডাব্লিউবিসি এবং হচ্ছে অনুচক্রিকা। আরবিসি মানে লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসেল বা সেল, এবং হচ্ছে এই ডাব্লিউবিসি মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর অনুচক্রিকা যেটা আছে প্লেটলেট আছে। আচ্ছা, দেখো এখানে হচ্ছে এই আরবিসি হচ্ছে লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থাকার কারণে হচ্ছে মূলত হিমোগ্লোবিনটা একটা হচ্ছে লৌহজাত যৌগ, এবং এই হিমোগ্লোবিন থাকার কারণে হচ্ছে রক্তটা লাল হয়। আর হচ্ছে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়, অক্সি হিমোগ্লোবিন গঠন করে। এভাবে হচ্ছে দেহের মধ্যে আরবিসি কি করে? রক্তের মধ্যে অক্সিজেন পরিবহন করে। এরপর দেখো এই যে ডাব্লিউবিসি বলতেছি না, ডাব্লিউবিসি কি করে? জীবাণুকে ধ্বংস করে। জীবাণু ধ্বংস করা মানে কি? দেহ খাদ্য রক্ষা দেওয়া। এরপর হচ্ছে মানবদেহে বিভিন্ন ধরনের ডাব্লিউবিসি আছে, বিভিন্ন ধরনের না, আসলে কয়েক ধরনের আছে, যেমন
একটা হচ্ছে ডাব্লিউবিসি, এই ধরনের অনেকটা ভেতরে একটা নিউক্লিয়াস থাকে, এটা বিভিন্ন সাইজের হতে পারে, তো সাইজ অনুযায়ী বিভিন্ন প্রকার হয়। তো এখন এখানে হচ্ছে যদি এই বিভিন্ন ধরনের দানা থাকে সেটা হচ্ছে দানাদার ডাব্লিউবিসি, এবং যদি দানা না থাকে তাহলে অদানাদার ডাব্লিউবিসি, গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, এই ধরনের বিভিন্ন প্রকার আছে। এরপর আছে হচ্ছে আবার ব্যাসোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, তারপর আছে হচ্ছে মনোসাইট, তারপর এই ধরনের বিভিন্ন প্রকার ভেদ আছে ডাব্লিউবিসি। আচ্ছা, এগুলি যেহেতু এই চ্যাপ্টারে নাই তো আর আহ, প্রয়োজন নেই আসলে, পরবর্তী চ্যাপ্টার যদি থাকে তাহলে সেখানে এগুলি বিস্তারিত দেওয়া থাকবে। আচ্ছা, এখন দেখো অণুচক্রিকা কি করে, এই রক্তকে জমাট বাঁধায় অংশ নেয়, রক্ত জমাট বাঁধায় অংশ নেয় হচ্ছে অণুচক্রিকা। তবে অর্থাৎ এই যে 13টি ক্লোটিং ফ্যাক্টর আছে, আসলে ক্লোটিং ফ্যাক্টর মানে রক্ত জমাট বাঁধার জন্য 13টা ফ্যাক্টর আছে, যার মধ্যে প্রথম 4টা গুরুত্বপূর্ণ, এগুলো এখন জানার দরকার নেই, সেগুলো ইন্টারমিডিয়েট আছে। কিন্তু আমাদের জানা রাখতে হবে কি অণুচক্রিকা কি করে রক্ত জমাট বাঁধায় অংশ নেয়। আচ্ছা, রক্ত তো গেল, এখন রক্তর পাশাপাশি আমরা বলেছিলাম যে তরল যোজক টিস্যুতে আরেকটা আছে, সেটা হচ্ছে লসিকা। লসিকা জিনিসটা কি, যেমন দেখো যে আমাদের দেহে অনেকগুলো টিস্যু আছে, এই যে টিস্যু আমাদের দেহে কি আছে, অনেকগুলো টিস্যু আছে, টিস্যুগুলোর ফাঁকে ফাঁকে কিছু তরল পদার্থ থাকে। ধরো এই একটা টিস্যু এবং এই একটা টিস্যু, এখানে কিছু হচ্ছে তরল পদার্থ থাকে, এগুলিকে বলা হয় লসিকা। তো টিস্যুর ফাঁকে আহ ফাঁকা স্থানে কি থাকে, বিভিন্ন ধরনের টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে হচ্ছে কিছু তরল পদার্থ থাকে, যেগুলিকে বলা হয় লসিকা। আচ্ছা, এখন লসিকার কিছু যদি আমি বৈশিষ্ট্য দিই, সেটা হচ্ছে এই যে লসিকার কথা বলছি না আমরা, সেটা হচ্ছে লসিকাটা আসলে কি রকম, এটা হচ্ছে ক্ষারীয়, ঈষৎ ক্ষারীয়। এরপর এটা আরেকটা বৈশিষ্ট্য যদি দিই, এটা হচ্ছে হলুদ কালারের, একটা হলুদ বর্ণ। এই দুইটা হচ্ছে লসিকার কিছু বৈশিষ্ট্য। এখন দেখো লসিকা তন্ত্র বলে একটা তন্ত্র আছে, লসিকা তন্ত্র কিভাবে গঠিত হয়, এই যে লসিকা এখানে টিস্যুর ফাঁকে ফাঁকে আছে না, এগুলি হচ্ছে একটা নালীর মাধ্যমে গৃহীত হয়, সেটা হচ্ছে লসিকা ওই একটা আলাদা ভাবে, অর্থাৎ এখানে যে নালীগুলো থাকে, যে নালীগুলোর মাধ্যমে লসিকাটা গৃহীত হবে, এই লসিকা এই যে নালীগুলো একসাথে যুক্ত হয়ে একটা নালিকা তন্ত্র গঠন করবে, যেটা হবে লসিকা তন্ত্র। তার মানে লসিকা কতগুলো ছোট ছোট নালীর মাধ্যমে গৃহীত হয়, আর এই নালীগুলো মিলে কি হয়, নালীগুলো মিলে হচ্ছে একটা আলাদা নালিকা তন্ত্র গঠন করবে, যেটা হচ্ছে কি লসিকা তন্ত্র। তার মানে ওই আলাদা এখান থেকে যে ছোট ছোট নালীগুলো মিলে একটা আলাদা নালিকা তন্ত্র গঠন করবে, তো সেটা হবে কি লসিকা তন্ত্র। যেমন অনেকগুলো কি হয়, ধমনী, শিরা, এগুলি কৈশিক জালিকা এগুলো একসাথে যুক্ত হয়ে যেমন হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র গঠন করে, ঠিক তেমনি লসিকার মধ্যে এখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট নালী থেকে বৃহৎ নালী এভাবে হচ্ছে কি হবে একটা তন্ত্র গঠন করবে, সেটা হচ্ছে লসিকা তন্ত্র। এইটুকু বললেই হয়ে যাবে। এরপর লসিকা কোষ যদি একটু করে বলি, সেটা সংজ্ঞা আসতে পারে জ্ঞানমূলকের মধ্যে। লসিকা কোষ শুধু এইটুকুই বলে দিবা, লসিকার মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে, এগুলিকে বলা হয় লসিকা কোষ। লসিকা কোষ কি, লসিকা কোষ হচ্ছে লসিকার মধ্যে রোগ প্রতিরোধী কোষ। বাস এইটুকু বললে হয়ে যাবে, লসিকার মধ্যে কি থাকে, কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে। আচ্ছা, এখন আমরা যে যোজক টিস্যু সেটাও গেল, এরপর আমরা দেখেছিলাম পেশি টিস্যু। আমরা বলেছিলাম যে পেশি টিস্যু 3 ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, এরপর অনৈচ্ছিক পেশি এবং হচ্ছে হৃৎপেশি। তাহলে পেশি টিস্যু, পেশি টিস্যু নিয়ে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে প্রথমত এটা হচ্ছে ভ্রূণের মেসোডাম থেকে তৈরি, ভ্রূণের মেসোডাম থেকে আসে। হ্যাঁ, তার মানে পেশি টিস্যু আসে হচ্ছে এটা ভ্রূণের, হ্যাঁ এটা হচ্ছে ভ্রূণের মেসোডাম থেকে তৈরি, সংকুচন এবং হচ্ছে প্রসারণশীল, সংকুচন এবং হচ্ছে প্রসারণশীল বিভিন্ন ধরনের টিস্যু। ঠিক আছে, এখন পেশি টিস্যু আমরা বলেছিলাম 3 ধরনের, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হচ্ছে হৃৎপেশি। এই পেশি টিস্যুর বৈশিষ্ট্যগুলো যদি আমরা লিখি, এটা হচ্ছে প্রথমত মাতৃকা, তরল যোজক টিস্যুতে মাতৃকা গেছিলাম, কিন্তু পেশি টিস্যুতে সেটা অনুপস্থিত। এরপর আরেকটা যদি বৈশিষ্ট্য দিই, এই পেশি টিস্যুর কোষগুলো কিরকম হয়,
কোষগুলো হচ্ছে সরু, দাঁড়াও, কোষগুলো সরু, লম্বা এবং হচ্ছে তন্তুময়। এরপর এটা যদি আরেকটা বৈশিষ্ট্য লিখি, সেটা হচ্ছে এই, আচ্ছা বৈশিষ্ট্য না, এটা যদি কাজ বলি, পেশি টিস্যু কি করে, সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের যে অস্থিগুলো সেগুলি সঞ্চালন, মানে আমাদের অঙ্গ সঞ্চালনে ভূমিকা রাখে। এরপর হচ্ছে এই যে আমরা বলছি না পেশি টিস্যু, পেশি টিস্যুর মধ্যে যদি ডোরা কাটা দাগ থাকে, তবে সেটাকে বলা হয় ডোরা কাটা পেশি। না থাকলে ডোরাবিহীন পেশি। এই ডোরা কাটা জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আমরা যখন বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা ভাবে দেখবো, ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিকে আলাদা করব, তখন সেটা আমাদের জানা লাগবে। তো ডোরাবিহীন পেশি অর্থাৎ কোনো কিছুতে কোনো একটা পেশির মধ্যে কোনো দাগ নাই, ডোরা কাটা কোনো দাগ নাই, তো এটা ডোরাবিহীন। তার মানে এটা কিরকম দেখতে হবে, এটা হচ্ছে মসৃণ। আর যদি ডোরা কাটা দাগ থাকে তার মানে হচ্ছে সেটা কি হবে, সেটা একটু অমসৃণ হবে। এই মসৃণ যেটা পেশি বলছি সেটাকে বলা হয় অনৈচ্ছিক পেশি, আর অমসৃণ যেটা সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। আর একটা আছে বিশেষ ধরনের পেশি, সেটা হচ্ছে হৃদপেশি। তার মানে এখন আমরা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হচ্ছে হৃদপেশি, এই তিনটা নিয়ে একসাথে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, পেশি টিস্যুর মধ্যে এখন দেখো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হচ্ছে হৃদপেশি, এই তিনটা প্রকারভেদ আমরা দেখেছি। তো এই তিনটা প্রকারভেদ গুলো কি কি আমি একটা চার্টের মধ্যে নিয়ে আসছি। এই চার্টটা হচ্ছে অর্থাৎ পুরো একটা মাইন্ড ম্যাপের মতো, অর্থাৎ সবকিছু ইনফরমেশন তোমার মধ্যে নিজের মধ্যে কি করতে পারবে, এটা নোট করে নিলে তুমি রাখতে পারবে। যেমন দেখো এখানে লিখে দিলাম কি, ঐচ্ছিক পেশি কোথায় অবস্থান করে, অস্থি সংলগ্ন চোখ, জিহ্বা এবং হচ্ছে গলবিল। দেখো ঐচ্ছিক পেশিগুলো আসলে কিরকম, ঐচ্ছিক পেশিগুলো হচ্ছে অমসৃণ। তার মানে এর মধ্যে হচ্ছে আমি আগেও বলেছিলাম কিছু ডোরাকাটা দাগ আছে, আর যার কারণে এই ঐচ্ছিক পেশিগুলো আমরা কি করতে পারি, নড়াচড়া করতে পারি। এই যে এখানে আছে ঐচ্ছিক পেশি, যার কারণে আমরা কি নিজেদের ইচ্ছা মতো এগুলি হচ্ছে পেশিগুলো সঞ্চালন করতে পারি। কিন্তু অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে আমরা তা পারি না। তার মানে এটা হচ্ছে মসৃণ, এটা আমরা নিজেদের মতো করে কি করতে পারি না, যে সঞ্চালন করতে পারি না। এরপর কিন্তু হৃদপেশিটা হচ্ছে আহ ঐচ্ছিক পেশির মতো হলেও গঠনটা ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। আচ্ছা, তো কোথায় কোথায়, যেমন চোখ, জিভ বা গলবিল, এই যে চোখ আমরা কি বন্ধ, খোলা সবকিছু করতে পারতেছি না, চোখ নাড়াচাড়া করা এই কাজগুলো করতে পারতেছি। গলবিল আছে, জিহ্বা আছে, জিহ্বাও নাড়াচাড়া করতে পারতেছি। সেম ভাবে দেখো কিন্তু অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে দেখো পুষ্টিক নালী, আমাদের পেটের মধ্যে পুষ্টিক নালী, চাইলে হচ্ছে আমরা কি নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারি না। রক্তনালী আমরা পারবো না, যেমন আমরা রক্ত চলাচল তো নিয়ন্ত্রণ করতে পারি না। রেচন নালী, জরায়ু, শ্বাসনালী, জননালী, এগুলির মধ্যে কোনো কাজেই আমরা হচ্ছে নিজেরা কন্ট্রোল করতে পারি না, এগুলি হচ্ছে আপনা আপনি হয়। এরপর হৃৎপিণ্ডের প্রাচীরের হচ্ছে মায়োকার্ডিয়াম, এখানে হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীরের যে সংকোচন প্রসারণ, এটা হচ্ছে হৃৎপেশি দ্বারা হয়। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু এটার গঠনটা হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। এখন প্রকৃতি এটা ঐচ্ছিক, তার মানে আমরা নাড়াচাড়া করতে পারবো, অনৈচ্ছিক আমরা পারবো না, এটা অনৈচ্ছিক আমরা পারবো না। এরপর পেশিতন্ত্র, পেশিতন্ত্রগুলো কিরকম, পেশিতন্ত্রগুলো হচ্ছে নলাকার, শাখাবিহীন, নলাকার এবং শাখাবিহীন। এগুলো হচ্ছে অনেকটা এইভাবে দেখতে, অর্থাৎ এইভাবে এইভাবে থাকে আর কি। আর এগুলো হচ্ছে মাকড় মতো এইভাবে দেখতে অনেকটা। আর নলাকার বা শাখা নিতে এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে এভাবে শাখা করে থাকে এই পেশিগুলো। এরপর মাকো আকৃতির এবং হচ্ছে শাখাবিহীন, এগুলির কোনো শাখা নাই, এটারও কোনো শাখা নাই, কিন্তু এটা হচ্ছে শাখা আছে। এরপর নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে ঐচ্ছিক পেশিতে অনেকগুলো আছে, প্রায় 100টার মতো আছে, অনেকগুলো আছে, এবং এগুলি থাকে পরিধির দিকে থাকে। কোন দিকে থাকে নিউক্লিয়াস গুলো, পরিধির দিকে। কোষের নিউক্লিয়াস গুলো হচ্ছে কোথায় থাকে, পরিধির দিকে থাকে। এরপর কিন্তু অনৈচ্ছিক পেশিতে নিউক্লিয়াস আছে একটা, এবং এটা থাকে হচ্ছে কোষের স্ফীত অংশে। আর হৃৎপেশিতে হচ্ছে থাকে একটা, এবং এটি হচ্ছে কেন্দ্রে থাকে, কোষের কেন্দ্র। আড়াআড়ি দাগ, দেখো ঐচ্ছিক পেশিতে আড়াআড়ি দাগ আছে, যার কারণে এটা অমসৃণ। কিন্তু অনৈচ্ছিক পেশিতে আড়াআড়ি দাগ নেই, কিন্তু হৃৎপেশিতে হচ্ছে আড়াআড়ি দাগ আছে, তার মানে এটার গঠনটা হচ্ছে অনেকটা ঐচ্ছিক পেশির মতো। ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা কিন্তু
ঐচ্ছিক পেশিতেও নাই, অনৈচ্ছিক পেশিতেও নাই, কিন্তু হৃৎপেশিতে আছে। এরপর সংকোচন ক্ষমতা দ্রুত ও শক্তিশালী। আর এই যে আমরা হাত পা এগুলো খুব দ্রুত সঞ্চালন করতে পারি, কিন্তু অনিচ্ছিক পেশির ক্ষেত্রে এগুলো হচ্ছে মন্থর, আস্তে আস্তে পেটের মধ্যে খাবারগুলো কি পুষ্টিক নালী দিয়ে আস্তে 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 যায়। এরপর হচ্ছে এটা দীর্ঘস্থায়ী, কারণ এটা সবসময় চলতেই থাকে। আর হচ্ছে হৃৎপেশি কিরকম, এখানে পরিমিত এবং ছন্দময়। এই যে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে একটা নির্দিষ্ট নিয়মেই তো কি রক্তগুলো পাম্প হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর। এরপর কাজ হচ্ছে এটা কি করে, অঙ্গ সঞ্চালন ঘটায়। আর এটা হচ্ছে বিভিন্ন নালীতে বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। আর এখানে হচ্ছে হৃদস্পন্দন ঘটে। এগুলি ছিল ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হচ্ছে হৃৎপেশির মধ্যে কিছু পার্থক্য। আর এগুলি জানলেই হয়ে যাবে। আর চিত্র আছে, যদি পরীক্ষায় আসে হৃৎপেশি নিয়ে যদি বলে এই সব লিখে দিবা, আর হচ্ছে কি করবা, চিত্রটা দিয়ে দিলে হয়ে যাবে। এরপর আমরা পরবর্তী টপিকে যাব। আরেকটা আছে, সেটা হচ্ছে স্নায়ু টিস্যু। পেশি টিস্যু শেষ, এখন আমাদের জানতে হবে স্নায়ু টিস্যু নিয়ে। স্নায়ু টিস্যু, এই স্নায়ু টিস্যু পড়ানোর পরে আমরা হচ্ছে অঙ্গতন্ত্রের মধ্যে বই থেকে দেখাই দিব, কারণ এখানে হচ্ছে কি লাগবে, উদাহরণগুলো লাগে, এর বাইরে হচ্ছে আর তেমন কিছু লাগে না। এরপর হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে হচ্ছে কিছু অবজেক্টিভ যেগুলি আছে, কিছু মান জানা লাগবে, সেগুলি আমরা দেখব। তো এখানে স্নায়ু টিস্যু, স্নায়ু টিস্যুটা কিছু বৈশিষ্ট্য যদি বলি, এটা হচ্ছে পরিবেশ থেকে কি করে, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে, কি উদ্দীপনা, উদ্দীপনাগুলো হচ্ছে তাপ, চাপ, আর কি আছে, তাপ, চাপ এবং হচ্ছে স্পর্শ। এই তিনটাই বইয়ে দেওয়া আছে, তাপ, চাপ, স্পর্শ। এরপর হচ্ছে এটা যেহেতু স্নায়ু টিস্যু, এটা কি করবে, বিভিন্ন অঙ্গের কাজগুলো কন্ট্রোল করবে, মস্তিষ্ক থেকে বিভিন্ন সিগন্যাল পাঠাবে, বিভিন্ন কাজগুলো কন্ট্রোল করবে। এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে মেইন কাজ, স্মৃতি সংরক্ষণ। স্মৃতি কি করা, সংরক্ষণ করে রাখা। তো এখন হচ্ছে যদি একটা সংজ্ঞা দিই, যে টিস্যু দেহের সব ধরনের সংকোচন ও উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, তাকে বলা হয় স্নায়ু টিস্যু। তো সংজ্ঞাটা কিরকম, যে টিস্যু কি করে, দেহের সব ধরনের সংকোচন এবং হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনাগুলো কি করে, উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, সেগুলিকে বলা হয় স্নায়ু টিস্যু। তো এখন স্নায়ু টিস্যুর একক কি, স্নায়ু টিস্যুর একক হচ্ছে নিউরন। স্নায়ু টিস্যুর একক নিউরন। তো আমাদের নিউরন নিয়ে এখন জানলেই হয়ে যাবে। এখন আমরা একটা নিউরনের চিত্র আঁকবো। একটা নিউরন আঁকি। যা হলো আর কি, বোঝাতে পারলে হচ্ছে। এখন এখান থেকে সুতার মতো অংশ নির্গত হবে, এইভাবে এখানে থাকবে, এই যে এটা আকসনের মধ্যে এগুলি থাকবে। একটা নিউরন, কোন জিনিসটা কি আমরা সেটা দেখব। এই যে নিউরন, এই নিউরনের যেটা মাঝখানে থাকে সেটা কি, প্রথমে এই পুরো অংশটাকে বলা হয় কোষদেহ। কোষদেহের মধ্যে কি কি আছে, কোষদেহের মধ্যে হচ্ছে মূলত এই যে ভেতরের এই অংশটা, পুরোটা দেখালে আসলে ভুল হবে, শুধুমাত্র এই যে এখানকার অংশটা হচ্ছে কি, এই যে অংশটা, এটা হচ্ছে কোষদেহ। আচ্ছা, এখন
এটা হচ্ছে কোষদেহের মধ্যে থাকে নিউক্লিয়াস। আর হচ্ছে এগুলো হচ্ছে প্রথমে যে শাখাগুলো বের হলো সেগুলো হচ্ছে ডেনড্রন, আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বের হলো সেগুলো হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রন এবং হচ্ছে ডেনড্রাইট, এটা নিউক্লিয়াস। আর এই যে অংশটা এটা হচ্ছে আকসন। আকসন এরপর হচ্ছে এখানে এই যে আকসনের মধ্যে একটা আবরণ থাকে, যে আবরণটাকে বলা হয় নিউরিলেমা। নিউরিলেমা। এরপর হচ্ছে এই যে মাঝখানে যে রেখার মতো আছে এটা হচ্ছে মূল অক্ষ। আচ্ছা, নিউরিলেমা এবং হচ্ছে মূল অক্ষ আমরা দেখলাম। এরপর এখানে দেখো রেনবিয়ারের পর্ব বলা হয়, অংশটাকে বলা হয় রেনবিয়ারের পর্ব। রেনবিয়ারের পর্ব। আচ্ছা, মোটামুটি আমরা অনেকগুলোই দেখলাম। এখন রেনবিয়ারের পর্বটা মূলত এলো থেকে, সেটা আমরা দেখি। দেখো এই যে আমরা আকসন দেখছি এখানে, এই যে আমরা পর্দা যেটা বলছি সেটা হচ্ছে বললাম নিউরিলেমা, কিন্তু ভেতরে আছে আকসন। এখন হচ্ছে এই আকসন এবং নিউরিলেমার মাঝখানে থাকে মাইলিন, মাইলিন সিথ। ঠিক আছে, এখন দেখো যেসব জায়গায় কি নিউরিলেমা এবং হচ্ছে আকসনকে পৃথক করে রাখছে মাইলিন সিট। এখন কোথাও যদি এই মাইলিন সিটটা না থাকে সেই সব জায়গায় হচ্ছে আকসন সরাসরি নিউরিলেমার সংস্পর্শে চলে আসছে, যার কারণে সেই সব জায়গায় হচ্ছে রেনবিয়ারের পর্ব সৃষ্টি হয়। অর্থাৎ এইসব জায়গায় কি মাইলিন সিট নাই, যার কারণে সেখানে হচ্ছে রেনবিয়ারের পর্ব বলা হয়। সেই অঞ্চলটাকে কি বলা হয়? রেনবিয়ারের পর্ব। আচ্ছা, তাহলে এগুলি ছিল এখানে হচ্ছে মূলত যা ছিল আর কি, এগুলি বাদে তেমন কিছু নেই। আর এগুলো হচ্ছে আকসন প্রান্ত। আকসন প্রান্ত। তাহলে আমরা এই চিত্রটা তো বুঝলাম। এগুলি হচ্ছে একটা নিউরনের একটা হচ্ছে আদর্শ একটা চিত্র। এখন আমরা কিছু শব্দ আমরা জেনে রাখি। সেটা হচ্ছে এক্সুলেমা বলে একটা শব্দ আছে। এক্সুলেমা জিনিসটা কি? সেটা হচ্ছে একজনের মূলকের আবরণ। আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপর এটা এমনি জেনে রাখা আর কি, এটা বইয়ে নাই, এটা এমনি জেনে রাখলাম। এরপর হচ্ছে আমরা নিউরন নিয়ে যদি বলি, আমরা নিউরনে কি কি দেখেছিলাম? যে নিউরনে আমরা দেখেছিলাম দুইটা অংশ। একটা দেখেছিলাম কোষ দেহ, এবং অপর একটা দেখেছিলাম হচ্ছে যেটা শাখা প্রশাখা, সেটা হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ। তো এই প্রলম্বিত শাখা প্রশাখা তো অনেকগুলোই দেখেছিলাম। একটা সবচেয়ে লম্বা ছিল যেটার নাম দিচ্ছি আমরা একজন, এবং কিছু ছোটখাটো জিনিস ছিল সেগুলো হচ্ছে ডেনড্রাইট, ডেনড্রন। ডেনড্রন থেকে আরো কিছু শাখা বের হয়েছিল যেগুলিকে আমরা বলেছিলাম ডেনড্রাইট। আচ্ছা, এগুলি ডেনড্রন, এবং হচ্ছে ডেনড্রন থেকে আরো যে শাখাগুলো বের হয়েছিল আমরা সেগুলিকে বলেছিলাম হচ্ছে ডেনড্রাইট। এরপরে আমরা যদি এখন হচ্ছে কোষ দেহ নিয়ে যদি আরেকটু বলি, এটা বুঝে গেল। এখন এগুলির বাইরে আর তেমন কিছু নাই। এখন আমরা হচ্ছে শুধু কোষ দেহ নিয়ে যদি বলি, কোষ দেহে মূলত কি কি থাকে? কোষ দেহে থাকে হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা থাকবে প্লাজমা মেমব্রেন। এরপর থাকে হচ্ছে কি থাকে? সাইটোপ্লাজম। আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আর এই সাইটোপ্লাজমের মধ্যে কি থাকবে? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি কি আছে? মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, তারপর থাকে কি রাইবোজোম, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, ইত্যাদি থাকে।
সেন্ট্রিওল নাই, যার কারণে কি হয়, বিভাজিত হয় না। সেন্ট্রিওল নাই, যার কারণে কি হয় না, বিভাজিত হয় না। আর হচ্ছে মূলত এগুলি, আর এখানে স্নায়ুর সাথে তেমন কিছু নেই। কুচদেহটা কিরকম এটা একটু যদি বলি, গোলাকার হতে পারে, ডিম্বাকার, এগুলি হতে পারে আর কি। আর ডিম্বাকার বললে তো তারকাকার, এরকম বিভিন্ন আকারে হতে পারে। আর হচ্ছে দেখো, একটা নিউরন অপর একটা নিউরনের সাথে যুক্ত থাকে, যার মাধ্যমে সিগন্যালটা যায়। তো একটা নিউরন অনেক সময় 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তো দেখো, একটা নিউরন থেকে যখন আরেকটা নিউরনে সিগন্যাল যাবে, দেখো এই একটা নিউরন, তো এটার হচ্ছে এগুলো আকসন প্রান্ত, অপর একটা নিউরনের হচ্ছে কি হবে, অপর একটা নিউরনের এই যে ডেনড্রাইট গুলো আছে না, এই ডেনড্রাইট গুলোর সাথে যুক্ত হবে। আবার হচ্ছে এটা আরেকটা হচ্ছে নিউরন, আবার এখানে আরেকটার সাথে হচ্ছে ডেনড্রাইট প্রান্ত যেগুলি আছে সেগুলির সাথে যুক্ত হবে। এভাবে এভাবে সিগন্যালটা যেতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ আকসন প্রান্ত থেকে হচ্ছে ডেনড্রাইটে যাবে, তারপর হচ্ছে আবার অপর একটা নিউরনে কি হবে, এভাবে যেতে থাকবে। তো সিনাপসের মাধ্যমে কি হয়, এখানে সংযুক্তিটা হয়। তো স্নায়ু টিস্যুতে এর বাইরে আর তেমন কিছু নাই। আর স্নায়ু টিস্যুর পরে স্নায়ু টিস্যুর পরে আমরা অঙ্গতন্ত্র টপিকটা দেখব। অঙ্গতন্ত্রের মধ্যে দেখো অনেকগুলো অঙ্গতন্ত্রের কথা বলা আছে। তো এতগুলো অঙ্গতন্ত্র হচ্ছে মূলত প্রত্যেকটা অঙ্গ তন্ত্রগুলো নিয়ে খুব 2-4 লাইন করে আলোচনা আছে। তো দেখো, তো এইগুলির ক্ষেত্রে হচ্ছে তেমন প্রশ্ন আসে না, এই অঙ্গতন্ত্রের থেকে তেমন প্রশ্ন আসে না। এখান থেকে জাস্ট বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে, পরিপাকতন্ত্র বা পুষ্টিকতন্ত্র বলো, শ্বসনতন্ত্র, তারপর রেচনতন্ত্র, এগুলি নিয়ে বিভিন্ন তন্ত্রগুলো জাস্ট উদাহরণগুলো মনে রাখবা, তা জাস্ট হয়ে যাবে। অর্থাৎ অঙ্গতন্ত্র থেকে এর বাইরে আর তেমন কিছু আসবে না। তা আমি দাগাই দিব বই থেকে কোনগুলো দেখতে হবে আর কি। অঙ্গতন্ত্রের মধ্যে দেখো যে অঙ্গ এবং হচ্ছে তন্ত্র, এটাই হচ্ছে লাস্ট টপিক। এরপর হচ্ছে আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, সরল অণুবীক্ষণ যন্ত্র, সেগুলি বই থেকে পড়ে নিব, তারপর শেষ। যেমন দেখো, এই যে অঙ্গ জিনিসটা কি, এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে নির্দিষ্ট কি করে, নির্দিষ্ট কাজ করতে সক্ষম এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে, ঠিক আছে, তাদের বলা হয় অঙ্গ। আর হচ্ছে তন্ত্র মানে কি, পরিপাক, শ্বসন, রেচন প্রভৃতি কাজের জন্য সমন্বিত ব্যবস্থা। পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, এগুলি মানে কি, তন্ত্র গঠিত হবে এক বা একাধিক অঙ্গের সাহায্যে। এক বা একাধিক অঙ্গ নিয়ে গঠিত, আর এক বা একাধিক টিস্যু নিয়ে গঠিত হচ্ছে অঙ্গ, আবার এক বা একাধিক অঙ্গ নিয়ে গঠিত হচ্ছে তন্ত্র। এরপর আচ্ছা, চক্ষু, কর্ণ, নাসিকা, হাত, পা, এগুলো এক একটা অঙ্গ। চক্ষু, কর্ণ, নাসিকা। এরপর পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র ইত্যাদি যা আছে এগুলো হচ্ছে তন্ত্র। এটা হচ্ছে মোটামুটি বুঝলাম। এখন আমরা বই থেকে দেখো যে অঙ্গতন্ত্রের মধ্যে যে এখানে বলা আছে অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে আমি কিছু লাইন দেখাইছি, সেগুলি দেখো যে দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি। তো যদি সেটা বাইরের বিষয় নিয়ে আলোচনা করা হয় তাহলে হচ্ছে এখানে বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি বলা আছে। আর যদি ভেতরের অঙ্গগুলো নিয়ে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় অন্ত অঙ্গসংস্থান বা ইন্টারনাল মরফোলজি। আর হচ্ছে পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্রের হচ্ছে দুটি অংশ, প্রধান অংশ থাকে। এই লাইনটা গুরুত্বপূর্ণ, যেমন এগুলো হচ্ছে পুষ্টিক নালী এবং হচ্ছে পুষ্টিক গ্রন্থি। এরপর আছে মানুষের লালা গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয় পুষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। আচ্ছা, তো এখানে শ্বসনতন্ত্রের মধ্যে প্রথম লাইনটা হচ্ছে নাসারন্ধ্র, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই এবং একজোড়া ফুসফুস নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত। এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ এটা। এরপর রেচনতন্ত্র, তো রেচনতন্ত্রের ক্ষেত্রে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য কথাটা আছে সেটা লাগবে। এরপর একজোড়া বৃক্ক, একজোড়া ইউরেটার, একটি মূত্রথলি, এখানে মূত্রথলি হচ্ছে একটা, এবং মূত্রনালী বা ইউরেথ্রা দিতে পারে, ইউরেথ্রাও কিন্তু একটা, কিন্তু ইউরেটার হচ্ছে দুইটা, আর হচ্ছে বৃক্ক কিন্তু দুইটা, নিয়ে মানুষের রেচনতন্ত্র গঠিত। এগুলি পরের চ্যাপ্টারগুলোতে আরো বিস্তারিত আছে। আর জীবকোষ টিস্যু চ্যাপ্টার আসলে সবকিছু থেকে অল্প অল্প আলোচনা করা। এরপর আমরা দেখব ত্বকতন্ত্রের মধ্যে কি, ত্বকের একটা কাজ দিছে দেহের জলীয় অংশকে দেহের ভিতর সংরক্ষণ করা। আচ্ছা,
অন্তঃকরা গ্রন্থির মধ্যে দেখো, এই গ্রন্থি থেকে নিঃসৃত রসকে বলা হয় হরমোন। অন্তঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে বলা হয় হরমোন, এবং এটা হচ্ছে নালীবিহীন কথাটা রাখবে। পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রেনাল ইত্যাদি গ্রন্থির সমন্বয়ে হচ্ছে অন্তঃকরা গ্রন্থি গঠিত। এরপর যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে দেখো, এখানে স্টেন্ট হচ্ছে, এটি বেসের উপর দণ্ডায়মান একটু উলম্ব পিলার, এটা লাগবে। আর্ম, বেজ, স্টেজ, বডি টিউব, এগুলি সব একবার পড়ে নিবা। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নোটস এবং অবজেক্টিভ যেগুলো আছে সেগুলির মানগুলো। যেমন লো পাওয়ার অবজেক্টিভের মান হচ্ছে 10x থেকে 12x। এরপর হাই পাওয়ার অবজেক্টিভ হচ্ছে 40x থেকে 45x। অয়েল ইমার্শন অবজেক্টিভ হচ্ছে 100x। তারপর হচ্ছে আবার আরেকটা আছে স্ক্রিনিং অবজেক্টিভ, যেটা হচ্ছে 4x থেকে 5x। এই মানগুলো আমার মুখস্থ করা রাখবে। এরপর হচ্ছে আইপিস যেটা আছে, এর বিবর্ধন ক্ষমতা হচ্ছে 10x থেকে 12x হয়। এরপর আছে হচ্ছে, আচ্ছা এগুলি বাকিগুলো তেমন গুরুত্বপূর্ণ না। আরেকটা আছে স্টেইনিং, যেটা পাশের পেজে 45 পৃষ্ঠার শেষের দিকে আছে, সেটা হচ্ছে স্টেইনিং। যেমন দেখো, তুমি যখন হচ্ছে একটা টিস্যু নিবা, টিস্যুকে নিয়ে কি করবে, তুমি যখন অনুবীক্ষণ যন্ত্রে দেখবা, তখন কি হবে, তুমি সেখানে হচ্ছে যে গ্লিসারিন যেটা দিলা, তো টিস্যুর মধ্যে কিছু পানি আছে, যার কারণে তুমি তেমন কিছু বুঝতে পারবে না। তো এই ক্ষেত্রে উপায় হচ্ছে টিস্যুর যে জিনিসপত্রগুলো আমার দেখা লাগবে, যে অংশগুলো আমার দেখা লাগবে, সেগুলিতে যদি আমি রং করে দিই, তাহলে সেক্ষেত্রে সেটা আমি স্পষ্টভাবে দেখতে পারবো। তো সেক্ষেত্রে এখানে যেটাকে বলা হয়েছে যে টিস্যুকে রং করা, তো এই টিস্যুকে রং করার বিষয়টিকে বলা হয় হচ্ছে স্লাইট স্টেনিং, এবং হচ্ছে যে সকল রঞ্জক পদার্থ দিয়ে হচ্ছে এই স্টেনিংটা করা হয় সেগুলিকে বলা হয় স্টেইন। ঠিক আছে, এই লাইনটা আমার জানা লাগবে, এটা জ্ঞানমূলকে দেয়। এরপর আরেকটা আছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে যে লাইনটা দেওয়া আছে, যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে থাকে, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাই সবচেয়ে উন্নত মানের আলোক অনুবীক্ষণেও 200 ন্যানোমিটার থেকে ছোট বস্তুকে বিবর্ধিত করে দেখা যায় না, এমনকি অনেক শক্তিশালী বহু সংখ্যক লেন্সের সমন্বয় করে এটি দেখা যায় না, এটাও দরকার। এরপর হচ্ছে আলোক অনুবীক্ষণ কোষের কুরজিলি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ছাড়া আর কিছু খুব একটা ভালোভাবে বোঝা যায় না। তো এই জন্য ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করা হয় আর কি। বাস, এগুলি তেমন গুরুত্বপূর্ণ না, এমসিকিউ কিছু আসে। আর সিকিউর জন্য মূলত হচ্ছে যে প্রাণী টিস্যু, উদ্ভিদ টিস্যু এবং কোষের যে অঙ্গাণু, সেগুলি মূলত দরকারি। আর অঙ্গতন্ত্র আর হচ্ছে যে অনুবীক্ষণ যন্ত্র, এই টপিকগুলো থেকে সাধারণত এমসিকিউ আসে। তাহলে আমাদের জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারটি শেষ। তো 3টা পার্টে হয়েছিল, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। তাহলে এই 3টা পার্টে চেষ্টা করছি যা যা দরকার, অর্থাৎ যেগুলি বেশি আসে সেখানে বেশি জোর দেওয়ার, এবং হচ্ছে যে শেষের দিকে টপিক যেটা আছে অঙ্গতন্ত্র, এগুলি তেমন গুরুত্বপূর্ণ না, যার কারণে হচ্ছে সেগুলি বই থেকে জাস্ট রিডিং করলেই হয়ে যাবে। আচ্ছা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।